একটি ছোট্ট গ্রাম খিলবাইছা। এখানকার মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনবোধ, সুখ দুঃখ, হাসি আনন্দ, ভালো লাগা, বড় হওয়ার বেড়ে ওঠার গল্পের ঝুলি অনেক বড়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেখব এই লোকালের সৌন্দর্য, শুনব বৈচিত্র্যময় গল্প। লক্ষ্মীপুর সদরের পার্বতীনগর ইউনিয়নের সুজাবাদশা সড়ক ঘেঁষে খিলবাইছা গ্রামের অবস্থান। গ্রামটি আয়তনে তেমন বড় নয়। তুমি ভোরের আলোয় রোদের ঝিলিক, ইতিহাসে লেখা নাম। তুমি সূর্য সন্তানের জন্মভূমি, শিক্ষা গুরুর ভেজা ঘাম। তুমি ভোরের আলোয় রোদের ঝিলিক, ইতিহাসে লেখা নাম। তুমি সূর্য সন্তানের জন্মভূমি, শিক্ষা গুরুর ভেজা ঘাম। খিলবাইছা তুমি হৃদয়ে লেখা নাম। খিলবাইছা তোমায় জানাই সালাম। খিলবাইছা চিরচেনা এই খাল, এতদিনে সেটির যৌবন হয়েছে গত। নেই স্রোতের তীব্রতা, ভাসছে না নৌকা, আগের মতো নেই মাছ ধরার উৎসব। এই খালে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। বর্ষার সময় এখানে বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ মাছ ধরার জন্য আসতো। বর্তমানে এখানে ওই ধরনের পানির স্রোত এখন আর আগের মতো নেই। কালের আবর্তনে গ্রামের এই ঐতিহ্য হারিয়ে গেছে। এই খিলবাইছার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই সম্পর্কে আপনার পর্যবেক্ষণটা আমরা একটু শুনতে চাচ্ছি। শাব্দিক অর্থগতভাবে আমরা যেটা খিল মানে হলো একবারে অনাবাদী বিস্তৃত ভূমি। হ্যাঁ, আর হলো বাইসা শব্দের অর্থ হলো এক ধরনের ঘর, যেটা বিভিন্ন ফসল যেমন তরমুজের সিজনে বা যে কোনো পশু পালনের জন্য টেম্পোরারিলি আমাদের এক ধরনের বাঁশ টাঁশ দিয়ে এক ধরনের ঘর তৈরি হয়। তার মানে বোঝা যায় যে এই এলাকার জনবসতি খুব বেশি দিনের না। 16 শতকের পর এখানে জনবসতি শুরু হয় এবং আমরা খিলবাইছার মানুষ এখানে আমাদের জনবসতির কারণে এখানে একটা সভ্যতা তৈরি হয় এবং একটা সাংস্কৃতিক লীলাভূমি হিসাবে এটা ক্রমান্বয়ে নিজেদের বাঁচার তাগিদে, উন্নত জীবনবোধের তাগিদে এখানে সেই ধরনের বসতি তৈরি হইতে থাকে। এই গ্র্যাজুয়েট ফ্রেন্ডস স্কুল প্রাইমারি অংশটা আমার পূর্ব পাশে, ওটা 1931 সালে প্রথম প্রতিষ্ঠা হয়। এর আগেও খিলবাইছার যে সাংস্কৃতিক উত্তাপ ছড়ানোর পেছনে এই শুধু যে খিলবাইছা স্কুল প্রথম কোনো উন্মেষ, খিলবাইছা স্কুলের মাধ্যমেই এই অঞ্চলের মানুষের কৃষ্টি কালচারের জীবাশ্মের মতো বা অনুঘটনটা তৈরি হয় এরকম না। এই খিলবাইছা মাদ্রাসা আমরা দেখছি যতটুকু করে, সেটা হলো মানে 19 শতকের দিকে খিলবাইছা মাদ্রাসার 19 শতকের শেষের দিকে আমাদের বড় হুজুর মাওলানা আব্দুর রহমান সাহেবের মাধ্যমে প্রথম এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক
একটা সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়। এই এলাকাটা বিপ্লবীদের একটা লীলাভূমি ছিল। অর্থাৎ স্বাধীনতা, আমাদের যে প্রথম স্বাধীনতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বিশাল এরিয়া ছিল খিলবাইসা, এবং আমরা ব্রিটিশ বিরোধী যে বিপ্লবীরা, এই বিপ্লবীদের অস্ত্র আমরা আমাদের বাড়িতে পেয়েছি। ৭১-এর বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন তখনও খিলবাইসা সবার আগে এগিয়ে আছে। এখানে শহীদ হন হলো আমাদের বাগবাড়িতে রাজাকারদের হামলায় প্রথমত আহত হন, পরে আবু সাইদ, আমাদের ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা, ওনার লাশ এখানে নিয়ে আসা হয় এবং ওনাকে এখানে শোয়ায় রাখা হয়। পরবর্তী এখানে ওনার নিঃশ্বাস ত্যাগ। এখন এখানে আমাদের হামদি রাব্বি সাহেব, উনি যুদ্ধ করেছেন এবং প্রথম সারির যোদ্ধা ছিলেন, এবং এখানে বিএলএফপন্থী মুক্তিযোদ্ধারাই বেশিরভাগ ছিলেন, এবং এখান থেকে রিক্রুটমেন্টে আমাদের কর্নেল রুহুল আমিন সাহেব ছিলেন। একসময় রাজ্জাকুল হায়দার চৌধুরী, রফিকুল হায়দার চৌধুরী, ওনারা এই মাঠে অবস্থান করে রাজ্জাকুল হায়দার চৌধুরীর সামনে সায়েন্স ল্যাবরেটরি স্কুলে এই রুমটাতে থাকতেন। এখান থেকে যুদ্ধের জন্য গিয়েছেন এবং নির্মমভাবে পাকিস্তানিদের এবং রাজাকার আল বদরদের প্ররোচনায় তারা পাকিস্তানি ক্যাম্পে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে মোহাম্মদ আলী বাবলু মাইজদি ক্যাম্পে, পাকিস্তানি ক্যাম্পে রেখে নির্মমভাবে মারা হয়। তারপর আছে আমাদের জাফর চৌধুরী, তারপর আছেন আব্দুল মোতালেব মানিক, উনিও পাকিস্তানিদের হাতে ক্যাম্পে আটক হয়। সেখানে ওনাদেরকে মৃত ঘোষণা করা হয়। মরতে মরতে তারা ভাগ্যক্রমে বেঁচে যান। মুক্তিযুদ্ধ করেছেন ওয়াহিদ চেয়ারম্যানও। লেদু মিয়া একজন প্রান্তিক ব্যবসায়ী। স্কুলের দক্ষিণ পূর্ব কোণে ছিল তার ছনের চা ঘর। এখানে শিক্ষার্থীদের ক্ষুধা পিপাসা নিবারণ হতো। লেদু মিয়ার খাবারের তালিকা ছিল সীমিত। ওই সংক্ষিপ্ত তালিকায় ছিল চা, বিস্কুট, কলা, মুড়ি, রুটি, বড়া, গুলগুল্লা সহ আরও কিছু। শিক্ষার্থীদের সাধ্যমতো বাকি দিতেন। তবে এই টাকা সবসময় আদায় হতো কিনা তা নিয়ে সন্দেহ আছে। তিনি শিক্ষার্থীদের স্নেহ করতেন এবং তারাও তাঁকে শ্রদ্ধা করত। টাকার অভাবে যে প্রান্তিক মানুষগুলো শহরের নামিদামি হাসপাতালে চিকিৎসা নিতে পারেন না, তাদের চিকিৎসা দিয়ে থাকেন গ্রাম ডাক্তাররা। রাত নেই, দিন নেই, তারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন। অল্প টাকায় সন্তুষ্ট হয়ে মানুষকে চিকিৎসা দেন। সবসময় টাকার চিন্তাও করেন না। এরাই মানবিক ডাক্তার। এরকম মানবিক ডাক্তারের মধ্যে রয়েছেন প্রয়াত বিনোদ ডাক্তার। আমার বাবা ডাক্তার বিনোদ বিহারী নাথ একজন পল্লী চিকিৎসক ছিলেন। যখনই মানুষের যখন প্রয়োজন ছিল ওনাকে ডাক দিলে উনি তৎক্ষণাৎ সেখানে যাই হাজির হতেন, এবং টাকা পয়সার প্রতি এমন কোনো লোভ ছিল না। ওনার মারা গেছে প্রায় বিগত 20 বছরের বেশি হয়েছে। এরপর আমি এই ব্যবসা নিয়োজিত হয়েছি। যখনই দেখা প্রয়োজন ডাক দেয় তখনই তাদের সাথে হাজির হই, এবং টাকা পয়সার প্রতি এমন কোনো লোভ লালসা আমারও নাই। তবে মানুষের উপকার করার জন্য সবচেয়ে বেশি আগ্রহী। হাবিব ডাক্তার। আমার আব্বা 1955 থেকে 1980 সন পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এর সাথে সাথে যখনই যে অবস্থায় মানুষ ডাক দিত তখনই ওখানে উপস্থিত হইতেন, এবং মানুষের সেবা কখনো টাকা পয়সা বা এগুলা নিয়ে কোনো ঝামেলা করতেন না, বরঞ্চ চেষ্টা করতেন মানুষের উপকার করার জন্য। আমি 1969 থেকে আমার আব্বার সাথে ছিলাম, অদ্যাবধি পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত আছি। আমার ছেলে মোহাম্মদ মোর্শেদও গ্রাম ডাক্তার হিসেবে এবং ট্রেনিং করেছে, বর্তমান মাস্টার্স কমপ্লিট করে ট্রেনিং করছে। সে আমার ফার্মেসি চালাচ্ছে। এবং ও সোনাপুরের বিষ্ণু ডাক্তার। সম্প্রতি গত হয়েছেন বৃত্তির বিষ্ণু ডাক্তার। আমি রংপুরের মানুষ, কিন্তু আমি 1992 সালে এই নখিপুর আসি। এখান থেকে আমার আসে খুব ভালোই লাগছে। এই দেশে আমি পরবর্তী বিয়ে শাদী করি। পরবর্তী আমি এখানে জায়গা জমি কিনি খিলবাইচা এলাকায়। কিনে আমি 2018 সালে বাড়ি করি। তারপরে আমি একটু ব্যবসা খুলি, দোকান একটা দিয়ে বসি। এইভাবে আমার সুন্দর পরিবার চলে। পরবর্তী আমি এখানে এই হাতরে আমি একটা ডিপ বই। আমি যখন প্রথম ঢাকা আসি, ঢাকার থেকে এসে আমার আতিক ভূঁইয়া আমাকে রেশনের দোকানে চাকরি দেয়। চাকরি করার পর রেশন যখন বন্ধ হয়ে যায়, তারপর আতিক ভূঁইয়া আমার দেশে লয়ে আসে। দেশে লয়ে আসে পরে আমার কিছুদিন পরে আমার খুবই ভালো লাগলো দেশটা। মানে এই এলাকার লোকে খুবই ভালো,
উচ্চশিক্ষিত লোক। যখন বাড়ি করলাম তখন আমি এই এলাকার লোকে অনেক মর্যাদা দেয় আমাকে। পরবর্তী আমি আমার বাড়ির পাশে একটা মসজিদ হলো, এই মসজিদের সভাপতির দায়িত্ব আমি পালনও করতেছি ইনশাল্লাহ। স্মৃতির বারান্দায় দাঁড়িয়ে আজ অনেক কথা মনে পড়ে, অনেকের কথা মনে পড়ে। এদের মধ্যে অনেকেই এই পৃথিবী থেকে হারিয়ে গেছেন। হারিয়ে যাওয়া এই মানুষগুলো শুধুই স্মৃতি। জবনাল যেটা গেছে এইটা তো আমরা জবনার লোক মিলে নাই। আমরা শাকসবজি গেছি, আলু গেছি, বাজার গেছি, আনি গেছি, রিক্সা নাই, নৌকা নাই, কিছু নাই। আমরা বহুত কষ্ট করি আসি আর গেছি বাজারে যাই, চাউল আনছি, যা আনছি, মাছ আনছি, তরকারি আনছি, কাঁদো করি আসি আনি এইখানে ভাগসা করি আমরা খাইছি। 7 হইতে 8 সৌরা ছিল লক্ষ্মীপুর টু কালীবাজার, কথা বলছেন। আর গুমরা খাদা খুদা আইলের মতো এমনকি জংলা জানবি আছে। শিক্ষা দীক্ষা সহ নানা সুযোগ সুবিধায় এগিয়ে রয়েছে গ্রামটি। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সহ 9টি শিক্ষা প্রতিষ্ঠানের সমাহার এখানে। এর মধ্যে রয়েছে খিলবাইসা GFU হাই স্কুল, খিলবাইসা উচ্চ বালিকা বিদ্যানিকেতন, খিলবাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলবাইসা কলেজ ও লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ইসলামী শিক্ষার বিকাশে আছে খিলবাইসা রাহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, খিলবাইসা কাশিমুল উলুম নুরানি মাদ্রাসা, বাংলাবাজার মহিলা দাখিল মাদ্রাসা ও রাজিয়া বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মুসলিমদের প্রার্থনার জন্য রয়েছে 4টি মসজিদ। ঈদের নামাজের জন্য আছে একটি প্রাচীন ঈদগাহ। রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক ও পোস্ট অফিস। মাওলানা আব্দুর রহমান সাহেব বড় হুজুর, তো আমরা ওনাকে সবসময় বড় হুজুর বলিয়ে জানতাম এবং জানতাম যে উনি খুবই খুবই ভালো লোক ছিলেন, যেটা আমরা মুখে প্রকাশ করি শেষ করতে পারবো না। এবং উনি এখানে আমাদের এখানে মাদ্রাসার সামনে ওনাকে দাফন করা হয়েছে। আমরা শুনছি একজন মহিলা মারা গেছে, মহিলা গলা ফাঁস দিয়া। পরবর্তীতে মহিলা কি হিন্দু বা মুসলমান বা কি এটা কেউ প্রথম বলতে পারে নাই। তখন এই হিন্দুদেরকে খবর দেওয়া হয়েছে, হিন্দুরা আসছে, তারা শনাক্ত করছে এটা হিন্দু মহিলা। পরবর্তীতে তখন বড় সাহেবের জিজ্ঞাসা করছে এখন ওই মহিলাকে আমরা কি করব। কইল যে আমাদের মধ্যে ফুড়ি পালা, তো তোমাদের মধ্যে যখন ফুড়ি পালা তো তোমরা নিয়ে, যেহেতু উনি মারা গেছে তোমরা নিয়ে ফুড়ি পালাও। তারপরে ওনারা ফুড়ি ফালানোর পরে এবার ওনার আত্মীয় স্বজনরা যারা নিকট আত্মীয় তারা খবর পাইছে, খবর পাইয়া তারা আসছে। তো এই ফুড়ি পালাইলো কেন, উনি ফুড়ি পালানোর অর্ডার দিল কেন, এই জন্য ওনার বিরুদ্ধে কেস করছে, ওনার আত্মীয় স্বজনরা কেস করছে। কেসে ওনাকে থানাত নিয়ে গেছে। উকিলা বলছে যে আপনি যে ফুড়ি পালানোর অর্ডার দিচ্ছেন এই কথা আপনি বললেন না, আপনি কথাটা অন্যভাবে বলেন, তাইলে আপনার কোনো অসুবিধা হবে না। আমার যদি ফাঁসিও হয় তা তো আমি মিথ্যা বলতে পারবো না, যেহেতু আমি অর্ডার দিছি ওনাকে ফুড়ি ফালাক। উনি ওনার কথাতে অটল ছিল যে আমি হ্যাঁ নির্দেশ দিছি ফুড়ি ফালাক। তো থানাকে অবহিত না করি ওনাকে বলা হয়েছে যে উনি বলছে যে ফুড়ি ফালাক, এটা উনি এতটুকু বুঝতে পারেন নাই, এটা এইভাবে উনি অর্ডার দিতে পারে না। আর আদালত তাকে জেল দিছে। মহিলারা রাতে সারা দিনে চলাফেরা করতো না। আমাদের দেশে মহিলারা চলতো রাত্রে, রাত্রে চলাফেরা করতো, সামনে একজন পুরুষ থাকতো টর্চ লাইট নিয়ে অথবা হারিকেন নিয়ে।
এখন যা দেখছি এটা আসলে রাত দিন তফাৎ। যারা এলাকার সবচেয়ে ধনী তাদের টিনি ঘর ছিল, আর টিনি ঘর থাকলেই আমরা মনে করতাম যে তিনি এলাকার সচ্ছল এবং ধনী ব্যক্তি। ঠিক বেশি ছোট্ট গ্রামটা, এটা ছাড়া বাকিগুলোর উপরে সবাই কিন্তু কৃষি নির্ভর ছিল, সব গ্রামের লোকজন। খিলবাইসা গ্রামে কিছু লোক চাকরি টাকরি তখন থেকে করতো। তখন অ্যাকচুয়ালি কোনো বাজার বলতে তেমন ছিল না। খিলবাইসা ভুঁইয়াহাট বলতাম আমরা, যেটা ভুঁইয়াহাট মার্কেটটা দীর্ঘদিন বন্ধ থাকার পরে এখন আবার ভুঁইয়াহাট শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে। এই একটাই ছিল আমাদের এলাকার বাজার, ভুঁইয়াহাট, আর কোনো বাজার ছিল না। 71 সালে যখন যুদ্ধ শুরু হলো তখন তো আসলে এলাকা থেকে লক্ষ্য করে মুভ করা কঠিন হয়ে গেল। তখন এই 71 সালের নামের যুদ্ধের সময় এই বাংলা বাজার, এখন যে বাংলা বাজার আছে মাসিনগরে, এই বাংলা বাজারের সৃষ্টি হলো। যখন ছোটো ছিলাম, স্কুল, প্রাইমারি বা হাই স্কুলে পড়ি, তখন আমাদের ফুটবল, ভলিবল, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, বসি খেলা, এগুলোই ছিল মূলত খেলা। এবং ফুটবল বলতে কি, ফুটবল তো পেতাম না, আমরা কাগজ মড়াইয়া ভালো করে ওষুধ দিয়ে বাঁধে এটা বল বানাইতাম, অথবা জাম্বুরা দিয়ে আমরা খেলতাম। আর এরপরে টেনিস বল বেরোলো। তো এই টেনিস বল, জাম্বুরা, কাগজের বল, এগুলো দিয়ে আমরা মূলত খেলাধুলা করতাম। মাঠ তো ছিল না তখন, গ্রীষ্মকালে যখন শুকনো ছিল তখন ওই ধান ক্ষেতগুলোকে আমরা মাঠে ব্যবহার করতাম, সেখানে জাম্বুরা এবং টেনিস দিয়ে শীতকালে যখন মাঠগুলা ফসল কাটা হয়ে গেল তখন মাঠ খালি, তো এই খালি মাঠে আমরা খেলতাম। তখন 3 মাস এভাবে খেলা যেত। আমরা কখনো এই মাছ কিনে খাইছি কোনোদিন? আমাদের গ্রামে, আমাদের ওই সময় কোনো লোক কখনোই মাছ কিনে, হ্যাঁ ইলিশ মাছ যখন যেটা আমরা পাইতাম না, তখন সেগুলো হয়তো 2-একটা মাছ যেগুলো আমাদের গ্রামে পাওয়া যায়, এগুলো আমরা মাঝে মধ্যে কিনে খেতে হতো। তাও ইলিশ মাছ বেশি, লোনতা ইলিশ মাছ কিনে খেতাম। দাম এত বেশি ছিল যে লোনতা ইলিশ মাছ কিনে খাওয়া লাগতো। তো এছাড়া সব মাছ কিন্তু আমরা আমাদের এলাকায় পেতাম। তখন আমরা যে কুয়ে জাল করতাম, কুয়ে জাল ধরতাম, আন্তা, সারল, তারপরে তোমার এই জাল মারা, তারপরে এই যে চুঙ্গা, তারপরে মাছের জাল দেওয়া পুকুরে ইয়ে দিয়ে বিভিন্ন ঝোল ছাড় দিয়া, তো এগুলো তো ছিল আমাদের মাছ ধরার অন্যতম। এখন তো এগুলো মানুষ, আমাদের ছেলেমেয়েরা এখন চিনবেই না। কইয়া জালকে চিনবে, আন্তা, হারল, এগুলো মানুষ চিনবই না। সেই চুঙ্গা অথবা ওই যে পুকুরের মধ্যে যে ঝোঁপ, যেখানে মাছ জমা হতে আসা, এগুলো তো এখন নাই। আর মাছ মধ্যে সব মাছ ছিল, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপরে তোমার পুঁটি মাছ তার কয়েক রকম, সব পুঁটি মাছ, লাল, সাদা, বড়, ছোট, কয়েক রকম পাওয়া যেত। বাইন মাছ, তারপরে যে গুচ্ছা মাছ, তারপরে তোমার এই যে কই মাছ, বেদা মাছ বলে, যেটাকে মিনি মাছ বলে আর কি, তারপরে কাইকা মাছ, এটা তো রেগুলার প্রচুর মাছ। আমরা রাস্তার উপর যখন বর্ষাকালে ওই যে পানির স্রোতের সঙ্গে এখানেই তো বাইরে মাছ মারতাম রাস্তার উপরে। সারা রাত ধরে দালাশিয়ার হইতো। দালাশিয়াটা আমাদের যে উৎসবের মতো ছিল। তখনকার দিনে খিলবাইসায় প্রতি বছর কমপক্ষে একটা নাটক হতো, এবং এই নাটকটা দেখার জন্য খিলবাইসাতে সারা লক্ষ্মীপুর জেলা থেকে লোকজন আসতো। এখন খিলবাইসায় কোনো নাটক হয় না। আর ওই সময় নাটকটা এমন ছিল যে আমরা নাটকের জন্য কিন্তু মেয়ে পাইতাম না, বা যেহেতু একটা রক্ষণশীল সমাজ ছিল, তখন ছেলেরাই কিন্তু মেয়েদের অভিনয় করতো। আমি নিজেও 2-3টা নাটকে মেয়ের অভিনয় করছি। এরকম নিজেরাই আমার মেয়ের অভিনয় করতাম, এই নাটক আর গান বাজনা। আর একটা ছিল আমাদের প্রতি বছর স্কুলে পূজা হতো, তারপরে যে রাতভর এই যে হিন্দু পাড়া যেগুলো আছে, এই সমস্ত এলাকায় পূজা যে গান বাজনা হতো, এগুলো রেগুলার আমরা ওগুলো এনজয় করতাম। কিন্তু এখন এই বিষয়গুলো আমাদের গ্রামে খুব একটা হয় না। আর বছরে আমাদের একটা ওয়াজ হতো ধর্মীয়, সেটা কি বলেছে মাদ্রাসার মধ্যে হইতো। এই ওয়াজটা খুব বিখ্যাত ওয়াজ হতো, সবাই সেই ওয়াজে আসতো। এবং আমাদের কয়েকটা ক্লাব ছিল ওই সময়ে, নওরোজ ক্লাব পাকিস্তানের, নওরোজ ক্লাব পরবর্তীকালে 71 সালে, এরপরে পরবর্তী শিশির সাংস্কৃতিক সংসদ, এরপরে খিমা, এরপর অনেকগুলো পরবর্তীকালে নওরোজ ক্লাব নাম নতুন করে শুরু হয়েছে। বিকেলের শেষ আলো একটু থাকো, গোধূলির ছায়া পেলে যেও না কো। ও রাত যেন ছুটি নেই তোমার আলো,
তাই বাসি ভালো সোনার আলো বিকেলের শেষ আলো একটু থাকো গোধূলির ছায়া পেলে যেও না গো ও রাত যেন ছুটি নেই তোমার আলো তাই বাসি ভালো। নানা জায়গায় এই মাটি আর বিদ্যাপীঠের সন্তানদের বিচরণ, বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত তাদের অবদান। এর মধ্যে আছেন আমি খিলবাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পাস করা, পাশে খিলবাইসা মাদ্রাসা রাহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওখানে ক্লাস 5-এ আবার ভর্তি হয়েছি। খিলবাইসা আমার কৈশোরের এবং যৌবনের বেশিরভাগ সময় খিলবাইসা অতিবাহিত করছি। প্রাইমারিতে হোসেন স্যার, আমি যখন ক্লাস করতাম হোসেন স্যার আমার কাছে আসি দাঁড়াইতেন এবং আমার কাঁধে হাত রাইখা অন্যদেরকে প্রশ্ন করতে, সবাই আমার প্রতি যেন অ্যাটেনশন বাড়ে। তো এই স্মৃতিটা আমার খুব খিলবাইসা মাদ্রাসা যখন আমি আসি তখন একটা দালান ছিল, আরগুলো সব টিনের ছিল। এখন তো অনেক উন্নতি। খিলবাইসার সাথে যতগুলো সংগঠন বা খিলবাইসা মুখী, খিলবাইসা কেন্দ্রিক যত সংগঠন আছে সব সংগঠনের সাথে আমি সম্পৃক্ত। খিলবাইসা আমার দ্বিতীয় জন্মস্থান আমি মনে করি। শিক্ষকদের ভিতরে সর্বপ্রথম বন্ডিং হয়েছে মাস্টার ফজলুল করিম স্যারের সাথে। উনি ছিলেন আমাদের অঙ্কের টিচার। তারপরে গনি হুজুর, মকবুল হুজুর, মোজাম্মেল স্যার, তারপরে ইসুফ হুজুর, মানে ওনাদের সাথে। আর খিলবাইসা প্রাইমারিতে হোসেন স্যার, আবু স্যার, কাশেম স্যার, আর আমাদের হেডমাস্টার ছিল নুরুজ্জামান স্যার। ওনাদের সাথে ওনারা এখনো যারা জীবিত আছেন অনেকে আমারে ওনার সন্তান মনে করে আমার বুকে জড়াই ধরে যদি কোথাও দেখা হয়। বিশেষ করে বিশেষভাবে বলতে হয় খিলবাইসা মাদ্রাসার যখন আমি পড়ি তখন প্রিন্সিপাল ছিলেন মাওলানা বজলুর রহমান, আল্লাহর একবারে নিবেদিত প্রাণ খাঁটি মুসলমান যেটা বলে। ওনার হাত থেকে আমরা অনেক কিছু শিখছি। ওনার কোনো লোভ লালসা ছিল না। স্যাররা প্রচণ্ড ভাবে আদর করতো এবং আদর করেই লেখাপড়া শিখে। সেই তৃপ্তিটাই নিয়ে আমরা আসলে পরবর্তী ধাপগুলো, যখন আমি প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলে উঠি তখন অন্য অন্য এলাকা থেকে আমার বেশ বন্ধু বান্ধব, ছেলে মেয়ে মিলে, তো চৌধুরী নুরুজ্জামান সাহেবের নাতে টিটু চৌধুরী এবং আদম মালিক প্লাস সাপায়ের, তো বেল্লাল, আর কিছু কোনো লিটন, কিছু লিটনটা চলে যায় মাদ্রাসায়, আমরা এখানে থেকে যাই। তো ওই সময় সদুল্লাহ স্যার ছিলেন, উনি ক্লাস 6-এর প্রথম ক্লাস টিচার। তো ওনার হইলো অঙ্ক, সদুল্লাহ ভূঁইয়া স্যার, তাহলে মানুষ আরো ভালো ছিল। সদুল্লাহ ভূঁইয়া স্যার উনি আমাদের ক্লাস টিচার ছিলেন প্রথম ক্লাস 6-এর। ওনার অঙ্ক যদি না শিখা হইতো তাইলে বেত্রাঘাতের অভাব ছিল, এবং অঙ্কটাকে সূত্র শিখতেই হবে, নইলে গাদা গরু বলে মনে করেন যে বেত্রাঘাত শুরু হয়ে যেত। ওটা একটা মজার কাহিনী। অনেক সময় দেখা যেত যে ওই শিক্ষা মনে করেন সূত্র শিখা হয়নি, স্যার আসছে নিচে দিয়ে মনে করেন যে তখন প্রাইমারি স্কুলের নিচে কাঁচা স্কুল ছিল, স্কুলের নিচে গর্ত করা হয়েছে পালায় যাওয়ার জন্য, ওই গর্ত দিয়ে দেখা যাচ্ছে পার হয়ে গেছে পিছনে। এটা একটা কঠিন, তিনের বাড়ির নিচে পিছন দিয়ে একটা রাস্তা ছিল। ওর মনে এত ভয়ভীতির ভিতরে ওনার মনে করেন যে, আর যখন মনে করেন যে ক্লাসে না পাওয়া যেত, পরবর্তী দিন যে কোনো জায়গায় দেখা হতো, এই তুমি কোথায় ছিল, আমার এই জিনিসটা তোমার কাছ থেকে আমার আদায় করতেই হবে। পরবর্তী দেখা যাচ্ছে যে বড়দের কাছ থেকে আমার এগুলি শিখায় আসা, ওনাকে এই আনন্দ এই আনসারগুলি দিতে হবে। এটা খুব মজার ছিল। ধন্যবাদ। প্রান্তিক মানুষের কল্যাণে গড়ে উঠেছে বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্র। একই ছাদের নিচে মিলছে বহুমুখী সেবা। সকালে শিশুদের জন্য মক্তব, রাতে বয়স্কদের জন্য কোরআন শিক্ষা, আছে পাঠাগার ও চিকিৎসালয়। দরিদ্র মানুষের বস্ত্র সহযোগিতায় রয়েছে
মানবতার দেয়াল, তৃষ্ণার্ত পথচারীদের জন্য মিলছে সুপেয় পানি। একটি গণকবর প্রকল্প বাস্তবায়নাধীন এই সেবা কেন্দ্রের আওতায়। স্কুলের শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করি। আমরা যখন ওই স্কুলের ছাত্র ছিলাম তখন বেসিক্যালি আমাদের অবকাঠামো এত সুন্দর ছিল এবং সেখানে শুধু স্কুল প্রতিষ্ঠান, সেখানে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না। আমাদের এখানে লক্ষ্মীপুর থেকে উত্তর অঞ্চলে একটা ইটের রাস্তা ছিল, আর তখন আমাদের মাঠটা এত বড় ছিল, মাঠ পরিসরটা ছোট ছিল। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী ছিল, বিশেষ করে গার্লস প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। যে তৎকালীন সময় আমাদের শিক্ষক মহোদয়রা ছিলেন অত্যন্ত প্রতিভাবান। আমাদের স্কুলটা যে অবস্থায় সৃষ্টি বা যে অবস্থায় আধুনিক সুযোগ সুবিধা ঠিক মতন অনেকগুলো বেঞ্চও ছিল। এখন যে অবকাঠামো, তখন কিন্তু পশ্চিম পাশে স্কুলটা ছিল, লম্বা করে টিন শেড, অর্ধেক হলো তোমার নিচের টিন আর উপর হলো বেড়া, মুলি দিয়ে তৈরি করা হয়েছে। অনেক সময় দেখা গেছে পিছিয়ে যারা আসতো তারা পিছন দিয়ে ঢুকে আসতে বসে থাকতো, সামনের দরজা দিয়ে আসারও প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে এরকম দিয়ে একটা রুম ছিল আমাদের, আমরা এইভাবে আসতে পারতাম। এখানে আমাদের মাঠের পরিসরও ছোট ছিল, কিন্তু ভালো ফুটবল খেলা হতো, ভলিবল খেলা হতো। খেলাধুলার ব্যাপারে খিলবাইসা সবসময় অগ্রগামী ছিল। টুর্নামেন্টে প্রতিনিয়ত আমাদের স্কুল ভালো করতো। আমি নিজেও ফুটবল খেলতাম, কিন্তু ইন্টার স্কুল টুর্নামেন্টে প্রতিনিয়ত আমাদের স্কুল ভালো করতো। আমরা বিজয়নগরের সাথে, সামার একাডেমির সাথে, আমরা ওই যে দালালবাজার স্কুলের সাথে, ভবানীগঞ্জের সাথে বিভিন্ন মাঠে বিভিন্ন সময় আমরা খেলাধুলা করেছি এবং অধিকাংশ সময় আমরা জায়গায় হেঁটে যেতে পারি। কখন হেঁটে গেছি, কখন আসছি, এগুলোর কোনো রকমের স্মরণও ছিল না। মনে হয় যেন এক দৌড়ে গেছি, এক দৌড়ে চলে আসছি। এরপরে আমাদের স্কুলের সাংস্কৃতিক জগৎটাও ভালো ছিল, কিন্তু আমাদের স্কুলে বাৎসরিক নাটক হইতো এবং সেখানে একদিন ব্যাপী, 2 দিন ব্যাপী আমাদের নাটক করা হইতো। এখানে আমাদের মরহুম কালু ভাই আমাদের ওই বাংলাদেশের যে কোনো শিল্পীর চেয়ে ভালো অভিনয় করতে পারতেন, বাট রেডিও টেলিভিশনে উনি আসেন, ওনার প্রতিভাটা উনি ওইখানে সীমাবদ্ধতা রাখছেন। কিন্তু উনি যদি এটাকে আজকালকার মধ্যে অনেক চ্যানেল থেকে অনেক কিছু থাকতো, তাহলে উনি বাংলাদেশের একদম প্রতিভাবান, জাস্ট লাইক হুমায়ুন ফরিদি না হলে কাছাকাছি যায়। আমাদের হোসেন স্যারে উনি যে ভালো অভিনয় করতে জানতেন, কিন্তু এটা আমরা জানতাম। কিন্তু দেখা গেলে যে হোসেন স্যার যখন আমরা নাটক করতে স্কুলে, তখন থেকে উনি সুপার অভিনয় করছে। অভিনয়, শিক্ষকতা এবং অভিভাবকত্ব পিতার মতো সবই মধ্যে একটা ভালো প্যারালাল সমন্বয় ছিল। খিলবাইসা হাই স্কুলের খেলার মাঠ ছাড়িয়ে একদল কিশোর গার্লস স্কুলের পাশে ফসলি খেতে ফুটবল খেলায় মেতে উঠেছে। এটি তাদের অস্থায়ী খেলার মাঠ। ফুটবল দখলে নেয়ার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না। নিজের মাটি, এই যে মাটির যে টান, এটা অস্বাভাবিক, এটার ভালোবাসা অন্যরকম। এবং এই মানুষগুলোর সাথে আমার এমন একটা হৃদয়ের আত্মার সম্পর্ক হয়ে গেছে। গ্রামের প্রতিটি লোকই আমাদের আত্মীয়, প্রতিটা লোকই আমাদের পরিবারের সদস্য। এভাবে এদের মাঝে থাকতে চাই, এদের মাঝে আগামী দিনগুলো যেন সুন্দরভাবে যায় সেভাবে চেষ্টা করি। এই মিলে আসলে খিলবাইসা এটা আমাদের হৃদয়ে গাঁথা একটি, এটা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করি। খিলবাইসার একটা অন্যরকম ভালোবাসা, এটা বলে শেষ করা যাবে না। আমাদের এই একটি ক্ষুদ্র গ্রামের মধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা 100 বছরের পুরাতন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরাতন আমাদের এই ডিগ্রি মাদ্রাসাটা, যেটা বাংলাদেশের গর্বের বিষয়। খিলবাইসা হাই স্কুল, খিলবাইসা গার্লস স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলবাইসা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে ভরপুর আমাদের খিলবাইসা। একটি বড় সুনাম, একটি সুন্দর একটি নাম। খিলবাইসা এমনই একটা শব্দ, অনেকের কাছে নামটা হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কাছে এটা মধুর মনে হয়। এই মাটির টান, এই ভালোবাসা, এই সবকিছু মিলিয়ে আমি খিলবাইসাকে ধারণ করি। এবং আমি সবাইকে একটাই অনুরোধ করি, আমাদের পুরো এলাকার সবাই আসুন, আমরা সুন্দর করে আমাদের গ্রামটাকে সাজিয়ে গুছিয়ে তুলে